ছেদ করে উঠেন, এই আওয়ামী লীগের লোকদের এরকম ছেদ করে উঠতে দেখতাম, যাই জিজ্ঞেস করতাম, সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, ছেদ করে উঠলো। ছেদ করে উঠেন না, বাড়িটা তো ভাড়া নিছেন, বাড়িটা তো ভাড়া নিছেন, ভাড়ার টাকাটা প্রকাশ করবেন কিনা, রেটরিক নেবেন না, এটা হলো আপনার প্রতি রিকোয়েস্ট। আচ্ছা রেটরিক না, বাড়ি ভাড়ার টাকাটা দিবেন, যে এখানে পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা, মানে প্রকাশ করবেন। জি আমরা ভাড়া দিচ্ছি, সেটা প্রকাশ করবেন কিনা? আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে, সেটা থাকবে জি আমরা প্রকাশ করব। কবে থেকে থাকবে? আমরা প্রকাশ করব। আমরা ফাইন্যান্সিয়াল এখানে যে বিষয়টা হয়েছে, যিনি এই আমরা যেটা যে জায়গা আমাদের অফিসটা আছে, যিনি ওইটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট, খুবই ভদ্রজন পারসন, মানে পচা বিএনপি না, ভালো বিএনপি। উনি বলছেন আমার পরিচয় ওইভাবে পাবলিশ করিও না, ওনারটা মানে ওনার পরিচয়টা তো আমার গোপন রাখতে হবে। উনি যেহেতু আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, তাকে আমরা পারমানেন্ট করতে চাই, আমরা এটা পাবলিশ এই করে দেব তারিখের মধ্যে আপনারা এটা জনগণের কাছে প্রকাশ করবেন। আমার কোনো উৎসাহ নাই, আমরা আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমাদের চেক টিম ফাইন্যান্সিয়াল যিনি পার্টি গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনাদের আয় ব্যয়ের হিসাবটা আপনারা জনগণের কাছে প্রকাশ করবেন, তাই তো? জি আমরা এটা পাবলিশ করে দেব। আচ্ছা আপনারা কি কোনো বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা? এই আমাদের এখানে একটি কথা এসেছিল যে মানে জামায়াত ইসলামীর বাংলাদেশের যে মডেলটা, এটাতে হলো মানে তাদের একটা বরাদ্দ থাকে, আবার বিএনপির এটা হলো বুর্জোয়া পলিটিক্সের এই ক্ষেত্রে হলো পার্সন টু পার্সন এই জিনিসটা মেনটেন করে, আর বড় ভাইকে হলো বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে দেয়। তো সেই জন্য আমরা চিন্তা করছি যে আমরা আইডিয়া কেন্দ্রিক রাজনীতি করব, এখানে কোনো ভাইয়ের রাজনীতি করব না, কোনো প্রবাসী ব্যক্তির রাজনীতি করব। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এই ধরনের কোনো ফেলোশিপ প্রোগ্রাম চালু করা যায় কিনা। সেখানে আমাদের একটা প্রপোজিশন এসেছিল যেটা বিভিন্ন কান্ট্রিতে আছে, তো আমরা আবার সেটার ক্ষেত্র আরো একটু কনসিডারেশনে নিচ্ছি। যদি ফেলোশিপ দিয়েই থাকি, অনেকে আবার এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, অনেক লোক হার্ট থেকে তো রাজনীতি করতে চায়, মানুষের ভরসা করতে তো ওই জায়গাটা করবে না। হাউ ক্যান আই সলভ দিস? এটার জন্য আমরা আরেকটা রিসার্চ আমাদের ঢুকতে হচ্ছে। উইল সলভ দিস এভরি ম্যাটার। যতগুলো কোশ্চেন আসছে ভাই, যতগুলো দিবেন আমরা সব ডিল করে সামনে যাব ইনশাআল্লাহ। সে জায়গাটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনি বিএনপির কোন নেতাকে, প্রধান নেতাকে তার আয়ের উৎস আপনার মানে আমাকে বলেছেন যে খালেদ মহিউদ্দিন আপনার বাবাও জিজ্ঞেস করতে পারবে না কখনো। আমার বাবা আসলে জিজ্ঞেস করতে পারবে না, তিনি মারা গেছেন 1989 সালে, তার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব না, কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই সেটি জিজ্ঞেস করি। আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা এটি দেখে নেবেন। জুলাই মাসের অন্তত 4টে অনুষ্ঠান আমি করেছি যেগুলি ইউটিউবে আছে, সেই সময়ের সেই মানে গত বছর জুলাই মাসে, সেগুলি আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন। এখন আমি প্রশ্ন করতে চাই জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যে প্রশ্নটা আমি করে গেছিলাম যে যেহেতু এখন এন্টি ইন্ডিয়ান জায়গাটা স্ট্রংলি ভাগ হয়ে গেছে, সেজন্য বিএনপির ভোট কমবে কিনা, এক। দুই হচ্ছে যে বিএনপি এনসিপিকে তো এটা বলতে হয়েছে যে তারা তাদের সকল আয় ব্যয়ের উৎস পাবলিকলি এটা প্রকাশ করবে, বিএনপি এটা প্রকাশ করবে কিনা এক নাম্বার কথা। আমি বিএনপির ওয়েবসাইটে প্রতিদিন যাই, আমি এরকম কোনো কিছু লক্ষণ দেখি না, এবং বিএনপির শীর্ষ নেতারা কীভাবে জীবন নির্বাহ করেন, আমি যেমন গত প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদকে প্রায় জিজ্ঞেস করতাম যে তারা মানে ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত কিনা, তাদের আয়ের উৎস কি, তেমনভাবে আপনাদেরও জিজ্ঞেস করতে চাই যে আসলে মানে জনাব তারেক রহমানের আয়ের উৎস আসলে কি। আপনি বাংলাদেশের সবচেয়ে, আমার ধারণা এখন সবচেয়ে বেশি আয় যারা করেন সেই আইনজীবীদের একজন, আপনি জানেন যে আয় এবং ব্যয় কাকে বলে, এটা কিরকম ঘটনাটা একটু যদি বলেন আমাদেরকে। না, আপনি যেমনটি বললেন বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমিও তো বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাকে জিজ্ঞেস করেন, আমার একমাত্র পেশা আইন পেশা। আপনারা জিজ্ঞেস করে তো আপনি তারেক রহমানের কথা বলেন, আপনি কি করেন আমি জানি। শুনেন, আমার দলের নেতা তাকে এই প্রশ্নটা আপনি করবেন। আমার মনে হয় বাংলাদেশে তাকে তো আমি পাই না আজকে না, কিন্তু আপনার মাধ্যমে আপনি বলে রাখি, তাকে আমি পাই না আজকে না, কিন্তু তিনি যখন টিভিতে নিষিদ্ধ, কেউ তাকে টিভিতে দেখায় না, সেই গত 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি তার একটা ইন্টারভিউর জন্য আপনাকেও আমি বহুবার বলছি, ইউ নো দ্যাট। এবং আমি আপনাকে বলি, সুতরাং আমার দলের নেতা তার নিশ্চয়ই তিনি বৈধ উৎস এবং আছেন, এবং এই প্রশ্নটি তাকে করবেন। এই ব্যাপারে আমি এতটুকু বলতে পারি, আমাদের নেতা এবং তিনি তার পরিবারের সদস্য এবং তাদেরকে একজন বিএনপি নেতা বলেছেন যে ডক্টর জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান তারা যেহেতু আয় করেন, সুতরাং তারেক রহমান সাহেবকে রাজনীতির দিকে মনোযোগ দিলেও চলে। আমি তো এতটুকুই বললাম যে তাদের পরিবারের অন্যান্য সদস্য কর্মক্ষম উপার্জনক্ষম মানুষ আছে, এর বাইরে আমাদের মনে হয় বিষয়টি তাকে জিজ্ঞেস করেন।
আপনি যে কথাটি বলছিলেন সে কথাটি নাসিরউদ্দিন পাটোয়ারির যে সমস্ত কথাগুলো সেগুলো মোর অন থিওরি। আমি নিজের থিওরিতে অতটা চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমি একটা মন্তব্য করার চেষ্টা করি। যেমনটি আপনি বলেছেন এটা বাস্তব কথা, যে আমি সে কথা বলছিলাম যে আওয়ামী লীগ বিরোধী যে শিবির, সেই শিবিরের নেতৃত্ব দিত বিএনপি। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই শিবিরের ভোটের মধ্যে তো অবশ্যই একটা টানাপোড়েন থাকবে, এবং এই টানাপোড়েনটা থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এটা গণতন্ত্রের সৌন্দর্য। আপনি তারেক রহমানের বক্তব্যের রেফারেন্স দিয়ে যে কথাটি বারবার বলছিলেন, যে তিনি বলছেন আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অনেক কঠিন হবে। এই কঠিনের একটা কারণ হচ্ছে ভোটারদের মন জয় করা। আপনি আমাদের দলের নেতার বক্তব্য থেকে এই কথাটা কিন্তু স্পষ্টত যে মানুষের ভোটারের মন জয় করার মাধ্যমেই তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশ্বস্ত হওয়ার বিষয়। তার দলের নেতৃবৃন্দকে যখন তিনি এভাবে অ্যালার্ট করেন, প্রকারান্তরে এ কথাই বোঝাতে চান যে ভোট ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট ইজ প্লেন এন্ড সিম্পল। এই প্লেন এন্ড সিম্পলের ক্ষেত্রে অনেকগুলো অংশীদার, আপনি যেমনটি বললেন কদিন আগে গত শনিবারের মধ্যে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হলো। হ্যাঁ, আমি আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের হিসাব নিকাশ তো হবেই, এবং এই যার যা রাজনৈতিক অবস্থান থেকে সে তার দলের হিসাব করবে, বড় দল হিসেবে তার একটা হিসাব করবে। এমন তো হতে পারে যে বিএনপি চিন্তা করছে, যেটা বিএনপির অন্যতম পলিসি ছিল, যেটা 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছিলেন, যে আমরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সুযোগ পেলে, রাষ্ট্রকে সেবা করার সুযোগ পেলে সমস্ত রাজনৈতিক দল এবং শক্তিদেরকে আমরা ইনভলভ করব। বিএনপি কিন্তু প্রথম দিকে বিএনপি কিন্তু জাতীয় সরকার করার কথা সুস্পষ্ট ভাবে বলেছে। বিএনপি আরেকটি কথা বলেছে, আপনি খেয়াল করে দেখুন, জাতীয় সংসদ কাদর ভাই, এই জাতীয় সরকারটা অনেকটা জাতীয়তাবাদী জাতীয় সরকার হবে, তাই তো? মানে আপনার যাকে পছন্দ তাকে আপনি নেবেন। আপনি তাই যদি হয়ে থাকে তাহলে কেন বিএনপি এককভাবে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা যাবে? বিএনপি তো দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষদেরকে ইনভলভ করানোর জন্য উচ্চ কক্ষের বিধান বিএনপি মেনে নিয়েছে, এবং বিএনপি নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য, সংসদে নারী আসন বাড়ানোর জন্য 100 কাজল ভাই, এইটা আরেকদিন আপনি কেন্দ্রীয় সদস্য হিসেবে আমরা আরেকদিন আপনার কাছে স্পষ্ট করব। আর্থিক স্বচ্ছতার প্রসঙ্গটা যদি আপনি একটু বলেন, যে আর্থিক স্বচ্ছতার জায়গাটা এই কাছে আমি আপনাকে বলি, আমি যতটুকু জানতে পার্টি হিসেবে পাটোয়ারি, আমি ইফ আই এম নট রং, যতটুকু আমার জানা মতে প্রত্যেকটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। আমার জানা মতে বিএনপি গত বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনকে জমা দিয়েছে। আমার মনে হয় নির্বাচন কমিশনকে যদি আপনি প্রশ্ন করেন তারা কেন এই আয়ের ব্যয়ের হিসাবটা মানে উপস্থাপন করে নাই, তাহলে মানে তারাই সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে। প্রত্যেকটি রাজনৈতিক নিবন্ধিত দলের আইনগতভাবে তাদের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসাব দিতে হয়, সেটা বিএনপি দিয়েছে। আমি সেই আয় ব্যয়ের হিসাব মোরলেস 98 সাল থেকে আমি পরীক্ষা করতেছি। সেই আয় ব্যয়ের হিসাবটা যতটুকু বাংলাদেশের নির্বাচন কমিশনের আরপিও অনুসারে যতটুকু দিতে হয় ততটুকু এটা পরিষ্কার না। যেমন আমি এখনো জানি না ওই এত হিসাব পড়ার পর যে আসলে বিএনপির নেতারা কি করেন, আমি বুঝি না। কিন্তু একটা ব্যবসা লিখে রাখেন কেন বিএনপির নেতারা, ধরেন আমি পেশাজীবী আইনজীবী, আমরা আইন পেশা করি, যিনি ডক্টর তিনি ডাক্তার ব্যবসা করেন, যিনি ব্যবসায়ী তিনি ব্যবসা করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম খালেদা জিয়া নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বেতন পেয়েছেন, ভাতা পেয়েছেন, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, বেতন পেয়েছেন, ভাতা পেয়েছেন। তার বাড়ি আছে। বেগম খালেদা জিয়া গত 17 বছরে তার রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক, তার নিজের আয়, তার কি সন্তান আছে, সমস্ত কিছু আছে। বেগম খালেদা জিয়ার অ্যাবসলিউটলি আমরা এই জিনিসগুলি জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া, এই আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা, সময় নাই, খালেদা জিয়া তো বাংলাদেশের একজন আয়কর দাতা। রাইট। আপনি যদি ওইভাবে বলেন, তাহলে আপনি যদি কোনো কারণে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে যিনি আয়কর প্রদান করেন, তো তিনি তো তার আয়ের উৎস আয়কর বিভাগের কাছে সুস্পষ্টভাবে বলেছেন, এবং সেটা সেখানে সংরক্ষিত আছে। সুতরাং আইনি প্রক্রিয়ার মধ্যে ওইটা প্রিভিলেজ, যিনি ট্যাক্স দেন। নো, ইটস ওপেন। না, এটা ওপেন আপনি যখন নির্বাচনে দাঁড়াবেন তখন। আমি সেটাই বলছি, আমি কিন্তু বেগম খালেদা জিয়াকে নির্বাচন করেননি, তিনি তো প্রত্যেকটা নির্বাচন। আমি গত 17 বছর করেন নাই, তো গত 17 বছর তো করেন নাই, সেই জন্য বলতেছি গত 17 বছর বেগম খালেদা জিয়াও করেন নাই, তারেক রহমান সাহেবও করেন নাই।
বেগম খালেদা জিয়া বিগত 17 বছর যে ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, না না আমি এবং না না এই যে তিনি- এই যে এই যে কাজল ভাই আপনি কিন্তু আমাকে ট্রাবলে ফেলতেছেন। এখন বিএনপির লোকেরা আমাকে একটা এনটি বিএনপি কোয়া এখন একটা মানে না, আমি তা বলছি না, না আমি বলছি বেগম- আচ্ছা বাংলাদেশে এনসিপির কাজল ভাই, আচ্ছা। আপনিও এনসিপিতে আসতে পারেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা কাজল ভাই আচ্ছা আমি খালেদ, আমি শুধুমাত্র এতটুকু বলবো, জুলাই আগস্ট আন্দোলনের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার যারা কমরেড যারা ছিল, তাদেরকে আমরা যে চোখে সাধারণ মানুষ সর্বজন গ্রহণযোগ্য দেখতাম, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু চিহ্নিত করতে হবে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে। সুতরাং যে সার্বজনীনতা 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে তাদের ছিল সার্বজনীন নেতা, তারা এনসিপি রাজনৈতিক দল করার মাধ্যমে তারাও অন্যান্য বেশ রুল কুতুস কাজল আপনাকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেভাবে অনেক ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকেও অনেক ধন্যবাদ। জি, আমরা ভাই, আজকে আমি অনেকগুলি কোনো দলের বন্ধু হবো না, অনেকগুলি কোনো বিষয় নিয়ে আজকে আমরা দলের কথা বলেছি। চাকর দর্শক হবো না, আমরা আমি দুজনকে সত্যি কথাটাই বলে যাবো আমরা ইনশাআল্লাহ। আমরা আমরা দুজনকে অনেকগুলি বিষয় প্রশ্ন করেছি, অনেক লম্বাও করেছি অনুষ্ঠানটা। ধন্যবাদ, দর্শকরা কাজল ভাই। দর্শকরা অনেক ভালো ছিলেন ছিল। আমাদের সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই।